মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম ব্লগের প্রথমে তোমাদেরকে একটা আপডেট দিই। আপডেটটা হচ্ছে এখানে একটা র্যাক তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাড করেছি বেডরুমে, যেখানে এইখানটা আর কি এই র্যাকটা ছিল না। এই র্যাকটা ছিল, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এই র্যাকটা কিন্তু বেসিক্যালি কিচেনে ছিল, তো কিচেনের মানে একদম গ্যাস ওভেনের পাশে ছিল বলে না খুব তেলতেলে হতো। আর যেহেতু কাঠের জিনিস বারবার করে সার্ফ সাবান দিয়ে ধোয়াও যায় না, তো সেটা এখানটা নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানটা উপরে মানি প্ল্যান্ট গাছ রেখেছি আর নিচে একটা ছোট্ট একটা ভ্যাস রেখেছি। এই ভ্যাসটা রেখে দিয়েছি নিচে। তো এটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এটা নিয়ে এসে সেট করেছি, সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হবে, আমি অনেক কয়েকটা দিন পর পর আমি ব্লগ দিচ্ছি, কন্টিনিউ করতে পারছি না, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানটা নিয়ে আসার পর আমার মনে হচ্ছে আরও অনেক বেশি ভালো লাগছে। এদিকে হচ্ছে আমার ধোয়া গাছা মোটামুটি কমপ্লিটের মধ্যে, এখন স্পিন হবে, স্পিন হলেই তারপরে মেলে দেবো। বাইরে আজকে বেশ সানি সানি ওয়েদার, যদিও সকালবেলা একটুখানি মেঘ মেঘ করেছিল, 2-1 পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে, তারপরে বেশ রোদ উঠেছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছি প্যানকেক, মানে একটু অদ্ভুত টাইপের। সকালবেলা যদি এই ধরনের ব্রেকফাস্ট করি না, তোমরা ন্যাচারালি দেখে থাকবে। আদুমকে প্যানকেক করে দিয়েছে, স্কুলে ওরা নিয়ে গেছে, তো সেটাই 2 পিস বেশি রেখেছিলাম। আর 2 পিস প্যানকেক খাওয়া মানে মোটামুটি পেটটা কিন্তু ভালোই ভরে যায়। আর চকলেটে প্যানকেক করে দিয়েছিলাম, খেতে ইয়াম্মি হয়েছিল, সে কারণে লোভটাও সামলাতে পারিনি। তো যাই হোক প্যানকেক খেয়ে নিয়েছি। আর সকালবেলা একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমার, সে কারণে খুব তাড়াহুড়ো করে মানে ওদের টিফিনটা করতে হয়েছে, যে কারণে আমি রেসিপিটা শেয়ার করিনি। অ্যাকচুয়ালি অনেকবার শেয়ার করেছি বলেও আর বলতে পারো ইচ্ছা করেও করিনি, সময়ও ছিল না হাতে সব কিছু মিলে। তো তার আগে চলো থালা বাসনগুলো আগে গুছিয়ে নেবো, সমস্ত থালা বাসন অ্যারেঞ্জ করবো, তারপর রান্নাঘর ঢুকবো। আমার ছেলেরা দেখো ড্রয়িং করে, এখানটা দেখো কি সমস্ত সারাটা ঘর শুধু ড্রয়িংয়ের জিনিস। এখানে একটা, এখানে মানে ওদের জিনিসে ছড়াছড়ি ঘর দিয়ে, মানে আমি সরাতেও পারবো না, ওদের পারমিশন ছাড়া ওদের জিনিস আমি সরাতেও পারবো না। দেখো এখানটা সকালবেলা আমার খুচরো 5 টাকার দরকার হয়েছিল, খুচরো পয়সা পাইনি, অথচ এখানটা দেখো রয়েছে কত খুচরো পয়সা। এটাই হয়। আর এটার ভেতরটা কি পরিমাণে মেসি হয়েছে দেখতে পাচ্ছ। আদিওমের সমস্ত কাণ্ড কারখানা, সমস্ত পেন্সিল, ইরেজার, তারপর সমস্ত কিছু, এই যে ওদের অ্যাবাকাসের সেই রয়েছে, সমস্ত কিছু ওদের জিনিস। যতই জায়গাটা আমি গোছানোর চেষ্টা করি না কেন এরকমই হয়। দেখো এখানটা কালারের সেট রয়েছে। যাক গিয়ে চলো আর কাজগুলো কমপ্লিট করি এবার একে একে। তোমরা অনেকেই বলছো দিদি ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দিচ্ছ না কেন। সত্যি কথা বলতে কি, আমি একটা মানে প্রবলেমের মধ্যে যাচ্ছিলাম কিছুদিন ধরে, তারপর চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে মানে কি বলবো, ভীষণ পরিমাণ ডিপ্রেসড আছে বলতে গেলে চলে। আমি বলে না, অনেকেই আছে যে এই ব্যাপারটা নিয়ে এত পরিমাণে ভেঙে পড়েছি সবাই আমরা, যে মানে ধারণার বাইরে একটা ব্যাপার ঘটে গেছে। আর এমন একটা প্রতিষ্ঠানে ব্যাপারটা ঘটেছে যেটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া একদম ইম্পসিবল। যে জায়গাটা মানুষ প্রথম নিঃশ্বাসটা নেয়, যে জায়গাটা এসে, সেটা হলো হসপিটাল। আবার মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, শেষ নিঃশ্বাসটা ফেলে, সেটা হলো হসপিটাল। আর সেই জায়গায় এরকম একটা ব্যাপার ঘটে যাওয়া, এটা সত্যি মেনে নেওয়া যায় না। এই বলতে পারো এই এত কিছু, মানে আমি ডিটেলসে বলতে পারছি না। ব্যাপারটা নিয়ে অনেক পরিমাণ ডিপ্রেসড, আমি একা না, অনেকেই আছে, অনেক ফ্যামিলি আছে যে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে। ব্লগিং করার ইচ্ছেটাই মরে গেছে। নয়তো দেখো 10-12 দিন হয়ে গেছে আমি ব্লগ কিন্তু দিই না। মাঝখানে একটা দিয়েছিলাম, ওই ব্লগটা বেশ অনেক কয়েকদিন আগের ব্লগ, আর এতদিন মাঝখানে আমি ব্লগিং করিনি। আজকে ভাবলাম না চলো আজকে একটা ব্লগিং করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরকে এর আগে বলেছিলাম না, এটাই আমি নতুন করে আবার মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, এখানটা লাগিয়েছিলাম, এগুলোতে সব লাগিয়েছিলাম। আজকে সকালবেলা উঠে আমি এটাই লাগিয়েছি। আর এটা আমার প্লাস্টিকের যে বটলগুলো সেগুলো কেটে এই দুটোতে লাগিয়ে দিয়েছি। বেশ দেখো তরতাজা লাগছে, খুব ভালো লাগছে। আর এখানটাও দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই কাপের ভেতরেও রয়েছে বেশ কতগুলো চারা, এগুলোও কিন্তু রুটস বেরিয়ে গেছে, এইগুলোও কিন্তু লাগিয়ে দেবো আমি। আর এনাকে এখন নিয়ে অন্য একটা জায়গায় রাখতে হবে, যেখানটা আমি নর্মালি রাখি এটা আর কি, সেখানটা রাখবো। অর্থাৎ এটা রাখবো এখানটাতে। তা ফেস ওয়াশটা সরিয়ে দিয়ে নিই, ব্যাস এখানটা রেখে দিলাম। এটা তো এখানটাই থাকে নর্মালি। দেখো কি সুন্দর সবুজ পাতা, একদম ডিপ সবুজ পাতা বেরিয়েছে, অনেক ভালো লাগছে দেখতে।
এটা থাকে এখানটা। যে কোনো কাজ তুমি যদি মন দিয়ে না করতে পারো সে কাজে কখনোই কোনো সাকসেস আসে না। যে কাজ তুমি স্বাচ্ছন্দ্য বোধ না করতে পারো সেই কাজে কিন্তু কখনোই তোমার ভালো লাগবে না। আর ভালো না লেগে কোনো একটা কাজ করলে সে কাজে ওই যে বললাম সাকসেস কখনোই পাওয়া যায় না। সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে। অনেক বড় বড় ব্লগাররা কিন্তু ব্লগ দেওয়াই বন্ধ করে দিয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে ব্লগিং করছে না। যারা কমেডি ভিডিও করেন তারাও কিন্তু দেখা যাচ্ছে ভিডিও বের করছেন না। যাই হোক, দেখা যাক কি হয়। তো চলো, এদিকে চলে এসেছি আমি কিচেনে এসে এখন করব হচ্ছে রান্না আর কি। আর সকালবেলা প্যানকেক খেয়ে নিয়েছিলাম, তোমাদেরকে বললাম, সে কারণে প্যানকেক যথেষ্ট মোটা হয় আর কি। আর আমি একদম পাতলা ধরনের প্যানকেক করি না, আর চকলেটের প্যানকেক খেতে একটু আলাদাই টেস্ট হয়। তো সেটা দুটো খেয়ে নিয়েছিলাম, তো সে কারণে পেটটা বেশ ভরে গেছে। আর এখানটায় চিংড়ি মাছ বের করে নিচ্ছি, আর বের করে নেব হচ্ছে রুই মাছ। ব্যাস এই দুটো মাছই আজকে করা হবে। মানে চিংড়ি মাছের পটল চিংড়ি করা হবে, আর রুই মাছ দিয়ে একটা পাতলা করে পটল দিয়ে তরকারি করা হবে। তো এর জন্য আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম। আর দেখো পুরো একদম বরফ জমে গেছে। আর এই বরফ কাটাতে বেশ অনেকক্ষণ সময় লেগে যায়। আগে থেকে যদি বের না করে রাখা হয় না তাহলে অনেকটা সময় লেগে যায়, এটা আশা করি সবাই আমরা জানি। তো যাই হোক, আর এখানটা বসে দিয়েছি ভাত। আর আজকে করব পটল চিংড়ি, আর তার সাথে হবে একটা রুই মাছের তরকারি। পটল চিংড়ি করব, তার জন্য এখন পটলগুলোকে কেটে নেব। আর হচ্ছে দেখো, পটল চিংড়ি হোক বা যে কোনো রান্না, এক একটা বাড়ির রান্না এক এক ধরনের হয়, এক একটা এলাকার রান্না কিন্তু এক এক ধরনের হয়। এ নিয়ে কখনো কোনো কুমন্তব্য করা কখনো উচিত নয়। কারণ আমি দেখেছিলাম, আমি নাম নিচ্ছি না, একটা ব্লগে আমি তার ব্লগ দেখি মাঝে মধ্যে, এবং সেখানটার তার কমেন্টস বক্স যখন আমি একটু ফলো করলাম, দেখলাম তার রান্না নিয়ে বেশ কুরুচিকর একটা মন্তব্য করেছে। একজন না, বেশ কয়েকজন। আমি ডিটেলসে বলছি না, আমার এত খারাপ লেগেছে, মানে বলার মতো না। বললাম এক একটা ফ্যামিলিতে এক একভাবে রান্না হয়, এক এক রকম রান্না হয়। তো সেটা একজনের ফ্যামিলিতে নাই বা হতে পারে, নাই বা মিলতে পারে, তা বলে কুরুচিকর যে মন্তব্য সেটা কখনোই করা উচিত নয়। তো যাই হোক, আমি এখন পটল চিংড়ি করার জন্য পটলগুলোকে কেটে নিচ্ছি। আর আলু দিয়ে পটল দিয়ে একটা পাতলা করে তরকারি করব রুই মাছ দিয়ে। তো এখানটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পটল খেতে আমি খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আমি ভীষণ ভালোবাসি। তো এখানটা চিংড়ি মাছ অনেকগুলোই আমি এখানটা বের করে নিয়েছি। আর ফ্রিজে অনেক দিন দেখবে চিংড়ি মাছ রেখে দিলে না, চিংড়ি মাছ ছাড়াতে গেলে অর্ধেকটা এমন উঠে বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেটাই আমার হয়েছে। তো যতগুলো ফ্রিজে চিংড়ি মাছ ছিল সব কটাই বের করে নিলাম। তো এখানটা হালকা করে আমি পটলগুলোকে কিন্তু ভেজে নেব। আমি একদম লাল টকটক করে বা একদম নরম হয়ে যাবে সে মতো অবস্থায় কিন্তু পটলগুলো আমি ভাজবো না, কারণ অতটা ভেজে নিলে না টেস্ট হয় না, পরে কষাতে গেলে একদম নরম হয়ে যায়। আর আমরা যারা খুব কম মশলায় খেতে চাই খাবার, তো তাদের জন্য খুব ভালো একটা টিপস এই যে হচ্ছে একটা মানে কিউব যে কন্টেনারগুলো কিনতে পাওয়া যায় ডিপ ফ্রিজে রাখার জন্য, সেখানে মশলা করে তোমরা ওই কিউব করা যে কন্টেনার সেখানে রেখে দেবে। কোনো একটা তরকারিতে একটু মশলা দিতে চাইলে, মানে পেঁয়াজ রসুন আদার পেস্ট আছে এটা, তো একটা কিউব বের করে নিয়ে দিয়ে দেবে। এতে কি হয় যে বেশি মশলা অ্যাড হলো না, অল্প একটুখানি মশলা অ্যাড হলো। আর যখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবো মশলা, তখন কিন্তু কম মশলা কিন্তু আমরা মানে ব্লেন্ড হবে না, অনেকটা মশলাই কিন্তু করতে হয়। আর সমস্ত মশলাই দেখা যাচ্ছে আমরা তরকারিতে দিয়ে ফেলছি, সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি খাওয়া হয়ে যায়। যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করো আমার মনে হয় অনেক হেল্প হবে। এরকম কিউব করে তোমরা রেখে দিতে পারো কন্টেনারে, ডিপ ফ্রিজে, অবশ্যই ডিপ ফ্রিজে। তারপরে একটা কিউব বের করে যে কোনো তরকারিতে, মানে যেখানটা মশলা দেওয়া যায় আর কি, সেখানটা দিয়ে নিতে পারো, দেখবে কম মশলা ভালো লাগে খেতে। তো এখানটা আমি একটা মাত্র কিউব দিলাম, তোমরা দেখলে পটল চিংড়িতে বেশি দরকার হয় না দেওয়ার। তো এখানে পটল চিংড়ি মোটামুটি আমার রেডির মধ্যে। নামানোর আগে একটুখানি দেবো ঘি, একটুখানি দেবো গরম মশলা, আর ঘির পরিমাণটা একটুখানি দেবো জাস্ট একটু ফ্লেভারের জন্য, ব্যাস। আর এদিকটা হচ্ছে আমি জিরে সম্বার দিয়ে দিলাম। মাছ আমি ভেজে নিয়েছি অলরেডি আগে, তো সে মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু, আর 3টে মতো পটল ছিল সেটা কেটে দিলাম। পটলের পরিমাণটা যথেষ্ট কম হয়ে গেছে, পটল আর ছিল না আমার ঘরে। তো যাই হোক, এখানটা লবণ, হলুদ আর একটুখানি দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস।
এগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেবো এর ভিতরে। তো দেওয়ার পরে তারপরে অবশ্যই কাঁচা লঙ্কা দেবো, আমি এখানটায় আমি শুকনো লঙ্কা অ্যাড করবো না। তারপরে জল দিয়ে দেবো, ব্যাস। তারপরে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আজকে একবার ভেবেছিলাম যে পটলের দোরমা করব, তারপরে আর করা হলো না আর কি। তো যাই হোক, এটাই করলাম। একদিন তোমাদের সঙ্গে পটলের দোরমা আমি তোমার শেয়ার করব, খুব ভালো লেগেছিলো, একদিন করেছিলাম, যদিও সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানটা কিন্তু পটল দিয়ে, ও হ্যাঁ টমেটোও দিয়েছিলাম একটা। পটল দিয়ে রুই মাছের তরকারি পুরো আমার রেডি, এবার নামিয়ে নিলে হয়ে যায়। তো আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু এটাই, এই যে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের একটা তরকারি আর পটল চিংড়ি, বাস এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। কয়েকটা দিন ধরে শুধু ভাবছি যে টেবিল ক্লথটা পেতে দেবো টেবিল উপরে। অ্যাকচুয়ালি কি আমার টেবিলটার উপরটা যেহেতু প্রিন্টেড আর কি কাচের, তো টেবিল ক্লথ পাতার থেকে আমার মনে কি এমনি বেশি ভালো লাগে, কিন্তু স্ক্র্যাচ পড়ে যাচ্ছে না তো ভীষণ পরিমাণে। আদৌ এটা রেখে দিচ্ছে, ওটা রেখে দিচ্ছে, বল খেলছে ঘরের মধ্যে, মানে ভীষণ পরিমাণে দাগ দাগ হয়ে যাচ্ছে টেবিলটা। স্ক্র্যাচ অনেক জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে, তারপরে একটা সাইডে একটু কর্নারে দেখলাম ভেঙে গেছে হালকা একটুখানি। তো টেবিল ক্লথটা পেতে দেবো, একভাবেই পেতে দেবো, একবারভাবেই পেতে দেবো না। তোমরা একটু কমেন্ট করে জানিও যে কি করব বা কি করব না। তো যাই হোক, এখানে সমস্ত বাসন মেজে নেব। রান্না করতে করতে অনেক বাসন আমার মাজা হয়ে গেছে, একটা কড়াই মাজা হয়ে গেছে, আর এখন যে তরকারিটা করলাম আর কি সেই কড়াইটা বাকি আছে, সেগুলো মেজে নিয়ে তারপরে একবারে কিচেন ক্লিন করে উঠবো। আর যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো কমপ্লিট না করব ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করব তত তাড়াতাড়ি, মানে কিচেনে কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় তত বেশি ভালো লাগে। আর এখন যে বাইরে বৃষ্টির অবস্থা, একবার জামা কাপড় মেলে দিচ্ছি, আবার তুলে নিচ্ছি, আবার মেলে দিচ্ছি। যাদের অনেক বড় ব্যালকানি থাকে, অনেক তার টানানো থাকে, তো তাদের তো সমস্যা হয় না, কারণ একবারেই ব্যালকানিতে মেলে দিলে কোনো অসুবিধা হয় না, মানে ওখানটায় শুকিয়ে যায়। কিন্তু আমাদের ব্যালকানিটা যেহেতু ছোট, অনেক তার মানে টানানো নেই, সেক্ষেত্রে একবার বাইরে মেলতে হচ্ছে, একবার ঘরে নিয়ে আসতে হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। আর তোমাদেরকে বললাম একটু আগে যে এই থালা বাসনগুলো একটু গুছিয়ে নেব রান্নার আগে, কিন্তু সেই সময়টা মানে সময় হলেও মানে আমার খেয়াল ছিল না আর কি। তো দেখো সকালে সমস্ত বাসনগুলো মাজা হয়েছে, সেগুলো রয়েছে এক গাদা, আর এখন আবার মেজে নিলাম কতগুলো সম্পূর্ণটা। তো দেখো গাবলিতে ধরছে না, এই হচ্ছে অবস্থা। তো যা ধরো ওখানটা ধুয়ে নিলাম, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যেমন হাতা খুন্তি যা যেখানটা রাখা সেগুলো আমি রেখে দেবো। আর হ্যাঁ, আমার যে হোম ট্যুর করা আছে এর আগে, তো তারপরেও তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো পুরানো ভিডিওতে গিয়ে যে দিদি হোম ট্যুর দেখাও তুমি নতুন করে। তো আমারও ইচ্ছে আছে হোম ট্যুর করার জন্য, কারণ আমি হোম ট্যুর করেছিলাম অনেক দিন আগে একবার, তো তারপর অনেক ফার্নিচার অ্যাড হয়েছে বাড়িতে, বা ডেকোরেশন একটু অন্যভাবে করেছি। তো ইচ্ছে আছে অবশ্যই আমার হোম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখি 2-1 ভিডিও পরে আর কি, এখন হবে না, কয়েকটা দিন যাক, তারপর তোমাদের সঙ্গে ইচ্ছে আছে হোম ট্যুরটা নতুন করে শেয়ার করার জন্য। তো এখানটা খেজুর বের করে নিয়েছি, আদিওমকে দেবো খেজুর। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আদিওম স্কুল থেকে আসার পরে, তো খেজুরটা বের করে ওদেরকেও দেবো আর কি, আমিও খাবো। এটা কন্টিনিউ করছি, কারণ জানো তোমরা সবাই আমার হচ্ছে হিমোগ্লোবিনের একটু অভাব আছে। বেদানা, খেজুর, মানে এই ধরনের খাবারগুলো কন্টিনিউ আমাকে করতে হচ্ছে। আর হচ্ছে কুলেখাড়া পাতার রস, কি বলো তো, এই সমস্ত পাতার রস বা এই যে বিট গাজরের যে জুসটা ভীষণই উপকার যাদের অ্যানিমিয়া আছে বা রক্তাল্পতা থাকে। তো কিন্তু কী বলো তো, কেউ যদি একদিন একটুখানি বেটে দেয় বা একটু থেতো করে দেয়, রসটা খাওয়া হয়ে যায়। একা একা সকালবেলা টাইমটা এতটা পরিমাণে ব্যস্ত থাকি না, যে কারণে নিজে করে খাবো সে ব্যাপারটা হয় না। তো নর্মালি খেজুর ফ্রিজ থেকে বের করে নিলাম, খেয়ে নিলাম, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু ওই মানে একা একা ছেঁচে বেটে রস খেতে একদমই আর ইচ্ছে করে না। সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম বাজারে। তো বাজারে আমিরটি দেখলাম আর কি, বেশ অনেক দিন পর আমিরটি আজকে চোখে পড়লো। তো আমিরটি নিয়ে এসেছে, আর এই যে কয়েকটা মিষ্টি আদিম বলেছিল যে গোলাপ জামুন খাবে আর কি, তো লাল মিষ্টিটা, তো ওটাও নিয়ে এসছে, সাদা মিষ্টিও নিয়ে এসছে ওদের জন্য।
তো সবাই খাবো, তো আমিরতিটা আমরা সন্ধ্যাবেলা খাবো। আর নিয়ে এসেছি চিকেন। তো এখানটা আছে 1 কিলো 300 গ্রাম মতো চিকেন আছে এখানটা, মানে বড় পিস। আর আছে 600 গ্রাম মতো আছে বোনলেস চিকেন। তো এটা হচ্ছে ওই বললাম 1 কিলো 300 গ্রাম মতো রয়েছে চিকেন নর্মাল যেটা, ওটা 600 গ্রাম মতো রয়েছে বোনলেস চিকেন। তো বোনলেস চিকেন দিয়ে করব হচ্ছে আজকে চিলি চিকেন। বেশ কয়েকটা দিন ধরে আদিম বলছে চিলি চিকেন করতে। আর সত্যি কথা বলতে চিলি চিকেনের ভক্ত আমি একদমই না, আমার ভালো লাগে না। আদিম ওরা বাচ্চা মানুষ, তো বাচ্চা মানুষের কাছে চিকেনে যেরকমই যা তুমি করে দাও না কেন ওরা খুব পছন্দ করে। মাটনের চাইতে দেখবে প্রত্যেকটা বাচ্চা কিন্তু চিকেন খেতে বেশি পছন্দ করে। তো আমার আদিমও সেরকম বলছে, মা চিলি চিকেন করে দাও, চিলি চিকেন আর রুটি। তো হাজব্যান্ড বললো অনেক দিন চিলি চিকেন করা হয় না, চিলি চিকেন করো। তো সেই কারণে করছি। আর আমি চিলি চিকেন করলে জানো তো একটা বিষয়, আমি ডাইরেক্ট চিকেন দিয়ে আমি করি, এরকম কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে মশলা দিয়ে এরকম ভেজে নিয়ে মানে পকোড়া করে নিয়ে তারপরে চিলি চিকেন, এইভাবে আমি খুব কম করি, আমি ডাইরেক্ট চিকেন দিয়ে করি। আমার মনে হয় ওতে বেশি টেস্ট হয়। তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা ডাইরেক্ট চিকেন দিয়ে করো কি না, নাকি এইভাবেই সবসময় ভেজে করো, মানে পকোড়া করে তারপরে করো। আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি ওইভাবে করতে ভালোবাসি, তবে আজকে মনে হলো একটু এইভাবে করি। তো যাই হোক, আর এই যে এখন পকোড়াগুলো করে নেব। আর এখানটায় কেটে নিয়েছি টমেটো, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি পেঁয়াজ, ব্যাস এটাই এখন। আর দিয়ে পকোড়া আমার করা কমপ্লিট হয়ে গেছে। তেলের মধ্যে এবার দিয়ে দেব সমস্ত সবজিগুলো, দিয়ে তারপরে ভাজা ভাজা করে নর্মাল যেটা হয় আর চিলি চিকেন, নতুন করে দেখানোর কিছু নেই। তো চিলি চিকেন আর রুটি এটাই হবে আজকে আমাদের রাত্রেবেলার ডিনার মেনু। আর তোমাদেরকে বললাম না একটা সুবিধা হয় আমাদের ফ্রিজারের মধ্যে যদি এরকম কিউব বাড়া যে বক্সগুলো থাকে এর ভিতরে যদি মশলা করে রেখে দিই সুবিধা হয়। এখানটা চিলি চিকেন করতে গেলে তো অনেক মশলার প্রয়োজন হয় না, অল্প একটুখানি আদা, অল্প একটুখানি রসুন পেস্ট দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার ওই যে বললাম একটুখানির জন্য হয় না করা, অনেকটা মশলা করতে হয়। মশলা কি করব, রেখে দেবো, আবার সব ইউজ করা হয়ে যায়, নয়তো নষ্ট হয়। সে কারণে আমি এখন এরকমই করি, মশলা করে আমি রেখে দিই। এ দেখো ওখান থেকে আমি একটা কিউব জাস্ট আমি কিন্তু দিয়ে দিয়েছি এর ভেতরে আদা রসুনের পেস্ট, আর অল্প পরিমাণে, বেশি নিয়ে ওখানটা কিন্তু দিয়ে এবার। আর তার আগে তো পেঁয়াজ তো দিয়ে দিয়েছি আমি। এবার টমেটো ওগুলো কষিয়ে নেওয়ার পরে তারপর আমি যে পকোড়াগুলো দিয়ে দিলাম, এবার টমেটো সস দিলাম, তারপরে চিলি সস দিলাম, আর একটা সয়া সস, 3 রকমের সস দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার গুলে এবার দিয়ে দিলাম। ব্যাস খেতে সত্যি ইয়াম্মি হয়েছিল। যদিও বললাম চিলি চিকেনের ভক্ত আমি কখনোই নই, তবে খেতে ভালো লাগে, খারাপ লাগে না, এটাই যা। আর রুটি দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। তো এই যে এটাই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। তো যাই হোক চলো, আর বেশি কন্টিনিউ করবো না। হ্যাপি হোমে ব্লগ আজকে এই পর্যন্ত রেখে দেবো। আদিও ওই করে খাচ্ছে আর টিভি দেখছে। ওদের ভালো একটা স্পেশাল খাবার হলে খাবে আর টিভি দেখবে, এটাই ওদের মানে চিন্তা ভাবনা থাকে। তো আজকে ব্লগ আমি এখানটায় এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, হাসি মুখে সবাই থেকো। আজকের মতো সবাইকে টাটা করছি, গুড নাইট।